বাসর রাতে বুঝতে পারলাম বউ ভার্জিন না, পারিবারিকভাবে বিয়ে করেছি অথচ ভাবতে পারছি না নববধূ কুমারী না। অনেক চিন্তায় পড়ে গেলাম, তবে কি আমার আগে অন্য কেউ এসেছিল তার জীবনে? না, এটা কি করে হয়? গতকাল বর্ষে যে বউ নিয়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বউ দেখতে অনেক সুন্দর, চেহারায় একটা মায়াবী ভাব আছে। রাত 12টায় আমাকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হলো। অনেক আশা ভালোবাসা নিয়ে নববধূর কাছে এগিয়ে গেলাম। নববধূর লম্বা ঘোমটা তুলে পালকবিহীন তাকিয়ে বললাম, আচ্ছা, তোমার নাম কি? নববধূ আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আমার নামও জানেন না? না। এখন বলো। আমার নাম প্রাচী। প্রাচী? খুব সুন্দর নাম। আসলে হঠাৎ করে আমাদের বিয়ে হয়ে গেল তো, তাই আর নাম জানা হলো না। এখন এইসব বাদ দিয়ে চলো একটু। এভাবে বলতে নেই, আমার লজ্জা করে। আমাদের নতুন জীবন প্রথম রাত কাটলো ভালোই। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রাচী একপাশে শুয়ে আছে। বিছানায় কুমারিত্বর কোনো লক্ষণের দাগ নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কি প্রাচী কুমারী ছিল না? বিছানা ভালো করে দেখেও ভার্জিনের কোনো চিহ্নবিন্দু পেলাম না। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে ভাবছি গত রাতের কথাগুলো। একটু পরে প্রাচী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নাস্তা করতে। পরিবার বলতে মা, ছোট বোন, আমি আর নতুন এলো প্রাচী। সবাই একসাথে বসে নাস্তা করছি, তখন প্রাচী হাত বাড়িয়ে আমাকে নাস্তা দিতে চাইলো। আমি মাথা নেড়ে বুঝালাম নাস্তা করার ইচ্ছে নেই। মা কারণ জানতে চাইলো, আমি কিছু বললাম না। আমি ভাবছি এটা কি করে হয়, প্রাচী ভার্জিন না? নাস্তা না করেই টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। প্রাচীও আসলো রুমে। আমি চুপ করে ভাবছি, প্রাচীকে ভাগ্যিস জিজ্ঞাসা করে দেখবো নাকি, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রাচীর কণ্ঠ শুনে ওর চোখে তাকালাম আর বললাম, না। কেন? না মানে নাস্তা করলে না, আবার মুখে চিন্তার ছাপ এমনি। বাসা থেকে বের হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে। পার্কে একপাশে বসে ভেবেই চলেছি প্রাচীর কুমারিত্ব কে নষ্ট করলো। প্রাচীকে নিয়ে চিন্তায় মগ্ন তখনই পিছনে শুনতে পেলাম পুরাতন প্রেমিকার আওয়াজ। পিছনে তাকিয়ে দেখি সে আমার দিকেই আসছে। ইথান, কেমন আছো? রাইসার কথা শুনে মুচকি হেসে বললাম, ভালো। তুমি? আমিও ভালো। এতদিন পর দেখা, আর তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু না, তাই এতদিন পর কোথা থেকে? বেড়াতে এসেছি। আর তুমি চিন্তিত কি নিয়ে? আচ্ছা, ভালোই। বলো, কি নিয়ে চিন্তা তোমায় আছে? আমার কথা ভেবে নাকি? আমার কিছু করার ছিল না, বাবা জোর করে বিয়ে দিয়েছে। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। একটা কথা বলবো, বলো, মেয়েরা ভার্জিন কিনা কিভাবে বুঝবো? শারীরিক সম্পর্ক করলে রক্ত বের হয়, এতে বোঝা যায় যে ভার্জিন কিনা। এটা ছাড়া আর অন্য কোনো উপায় আমার জানা নেই। আমরা আর কিছু না বলে উঠে চলে আসলাম। প্রাচী এসে বাড়িতে এসে প্রাচীকে কোথাও পেলাম না। সে নাকি তার বান্ধবীর সাথে দেখা করতে গেছে। এতে আমার একটু সন্দেহ হলো। আজ প্রাচী আসলে জানতে চাইবো সে কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। প্রাচী বাসায় ফিরে তাকে কিছু জিজ্ঞাসা করতে সাহস হয়নি। কিভাবে বা প্রশ্ন করব তুমি ভার্জিন কিনা? এতে হয়তো সে কষ্ট পাবে যে আমি তাকে বিশ্বাস করছি না, তার চরিত্র নিয়ে সন্দেহ করছি। প্রাচী বাসায় ফিরে আমাকে প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলে? প্রাচীর প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম। নিচু কণ্ঠে বললাম, কোথাও না, বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে? তাহলে পার্কের মেয়েটা কে ছিল? ও আমার বন্ধু। প্রাচী আমার উত্তর শুনে আর কিছু বলেনি। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। রাতে আবার প্রাচীর সাথে শারীরিক সম্পর্ক করে নিশ্চিত হলাম প্রাচী ভার্জিন না। পরের দিন থেকে প্রাচীকে এড়িয়ে চলতে শুরু করলাম। চাওয়া বা না চাওয়ার মিলেই আমার আর প্রাচীর জীবন চলছে। আমি প্রাচীর কাছে তার কুমারিত্ব নিয়ে কোনো কিছু জানতে চাই না, কারণ মা আমাকে বিয়ে করিয়েছেন। প্রাচী অনেক পছন্দ করে। আমি চাই না মার সাথে আমার মনমালিন্য হোক। বিয়ের 10-12 দিন পর একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি সবাই যেন কেমন খুশি খুশি। রুমে যেতে প্রাচী হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেকাংশে অবাক হলাম। প্রাচী জড়িয়ে ধরে দেখে প্রাচী জড়িয়ে ধরে বলল, আমাদের নতুন অতিথি আসতে চলছে। মানে? তুমি বাবা হবো আর আমি মা? কথাটা শুনে ধাক বড় ধাক্কা খেলাম। একটা মেয়ে বিয়ের 10-12 দিনের পরেই কিভাবে গর্ভবতী হয়? প্রাচী অন্য কারো সন্তান নিয়ে আসেনি তো? আমি কিছু না বলে চুপ করে রইলাম। প্রাচীর কুমারিত্ব কে নষ্ট করছে, মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ের 2 মাস পরে একদিন রাতে প্রাচীকে জিজ্ঞাসা করলাম, প্রাচী, তুমি কি বিয়ের আগে ভার্জিন ছিলে? আমার কথা শুনে প্রাচী চুপ করে রইল। তাই আবার বললাম, তুমি কি ভার্জিন ছিলা? হ্যাঁ। এতদিন পর এ কথা কেন? ভার্জিনের কোনো প্রমাণ তো পাইনি। আমি ভার্জিন। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম, কারণ প্রাচী মিথ্যে কথা বলছে এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। প্রাচী হয়তো ভাবছে তার বলা মিথ্যে আমি বুঝতে পারবো না। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল।
আমি এবার সিদ্ধান্ত নিলাম এই ভার্জিনিনকে তালাক দিব। মা ছোট বোনকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমার এক কথায় এই বাড়িতে প্রাচী থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে প্রাচী থাকতে পারবে না। মা আর কি করবে, বাধ্য হয়ে আমার কথা মেনে নিল। প্রাচীকে নিয়ে আমি কোর্টে হাজির হলাম। বিচারককে প্রাচীকে বলে সে সন্তান সম্ভবা। আমি বলেছিলাম এই সন্তান আমার চাই না, এটাও মেরে ফেললেও আমার কিছু যায় আসে না, আমার শুধু ডিভোর্স চাই। বিচারক বলে এই সন্তান দুনিয়ায় আসার আগ পর্যন্ত ডিভোর্স হবে না। তারপর আর কি, বাধ্য হয়ে প্রাচীকে নিয়ে বাড়ি ফিরে আসতে হলো। রাতে শুয়ে শুয়ে ভাবছি ভার্জিনির মেয়ের সাথে কি করে থাকবো। আমার মা কিছু জানে না কেন প্রাচীকে আমি ডিভোর্স দিতে চাই। মা শুধু এটাই জানে প্রাচীকে আমার ভালো লাগে না। আমার চিন্তা ভাবনা একটাই, বাচ্চা যত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে তত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। আজ কয়েকদিন অফিসে যাই না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলাম, তখন প্রাচী এসে বলল, তোমাকে কি নাস্তা দিব? কোনো অসতী নারীর হাতে খাবার খেতে চাই না। আমার কথা শুনে প্রাচীর মুখটা মলিন হয়ে গেল। আচ্ছা, তোমার বোন দিয়ে যাবে, খেয়ে নিও। প্রাচী চলে গেল। আমি বসে অফিসের কাজ করছি, তখন ছোট বোন তানহা আসলো নাস্তা নিয়ে। আমার সামনে এসে বলল, ভাইয়া নাস্তা খাওয়ার, ভাবি কাঁদছে কেন? জানি না, এবার এখান থেকে যা। তানা চুপ করে চলে গেল। আমি নাস্তা করে বাসা থেকে বের হয়ে চললাম বাস স্টপে। আজ আমার পুরনো দুই বন্ধু আসছে ঢাকা থেকে। গত বছরে পড়াশোনা শেষ করে তারা ঢাকায় চাকরি নেয়। বাস স্টপে দুই বন্ধু সুমন, রানা, তাদের সাথে দেখা করলাম। ভাবিকে আনলি না যে? রানার কথা শেষ হতেই সুমন বলল, আরে বউকে লুকিয়ে রাখবি, তাই হয়তো আনেনি। আমি মুচকি এসে বললাম, এসব বাদ দে, বিকেলে আমাদের বাসায় আসলে দেখতে পাবি। আমি সুমন আর রানাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ফিরতে দুপুর হয়ে গেল। বাসায় আসার সময় ভালো করে বাজার করে আনলাম। আজ যে এতদিন পর বন্ধুরা আসতেছে আমাদের বাসায়। মা ভালো করে রান্না করলো সুমন রান্নার জন্য। মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে ওই দুটোর। ছোটবেলা থেকে আসা যাওয়া আমাদের বাড়িতে, আর তিনজন একসাথে খাওয়া, ঘুরতে যাওয়া, এই আমাদের এত মিল। বিকেল হতেই রানা আর সুমন চলে আসলো আমাদের বাসায়। দুজনে আমার রুমে গিয়ে বসলো। কই রে, ভাবিকে তো দেখছি না। রানার কথা শুনে আমি কিছু বলতে যাবো, তার আগে সুমন বলল, এতদিন একটা পিকও দিলি না, বললিস সামনে এসে দেখতে, এখন ভাবি কই? আমি দুজনকে শান্ত করতে বললাম, এখনই আসবে তোদের খাবার দিতে। কিছুক্ষণ তিনজন বসে গল্প করলাম। হঠাৎ প্রাচী আসলো খাবার দিতে। প্রাচী অনেক পরিপাটি করে সাজ করে আসছে। যদিও প্রাচী এমনি অনেক সুন্দর, প্রাচীকে দেখে দুজনে অবাক হয়ে তাকিয়েছে। সুমন প্রশ্ন চোখে আমার দিকে আছে, আমার মুখে যেন সে ভূত দেখছে। ভাইয়া, আপনারা কেমন আছেন? প্রাচীর কথা শুনে সুমন ঘাবড়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আমরা ভালো আছি। সুমনের মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না। সুমন রানাকে ইশারা করে বলে, ইথান, আমরা আজ যাব। আমি ওদের এমন ব্যবহার দেখে অবাক চোখে বললাম, কি রে, খাবি না? আমার খিদে নেই, অন্য একদিনে আসবো। প্রাচী আমাদের কথা শুনে বলল, এত কষ্ট করে মা রান্না করলো আর আপনারা না খেয়ে চলে যাবেন? সুমন রানাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। সুমন নীরব হয়ে হাঁটছে, কোনো কথা নেই। তা দেখে রানা বলল, কিরে, আমাকে নিয়ে আসলি যে? এমনি। এমনি কেন, কি হয়েছে আমাকে বল। ইথানের বিয়ের সপ্তাহখানেক আগে পাশের এলাকায় গিয়েছিলাম ইথানের সাথে। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আসছে। অন্ধকার আর মানুষের চলাচল একদম কম। দুজনে মুখ ঢেকে এগিয়ে গেলাম। দেখলাম মেয়েটা দেখতে অনেক সুন্দর। সেদিন ইথান মেয়েটাকে ধর্ষণ করেছিল, আর আমি ধর্ষণ করতে ইথানকে সাহায্য করলাম। সুমন সব কথা শুনে রানা বলল, তো কি হয়েছে? এই ঘটনা বলার জন্য কি নিয়ে চলে আসলে আমাকে? সেদিনের মেয়েটা আর কেউ না, ইথানের বউ। কি? ইথান ধর্ষণ আবার ওই মেয়েটাকেই বিয়ে করেছে? আরে এ তো রাতকানা রোগে আক্রান্ত। সে রাতে ভালো করে দেখে না, তাই হয়তো বিয়ে করে নিয়েছে। তাহলে ইথানের বউ তাকে বা তোকে বা ইথানকে চিনল না কেন? মুখ ঢাকা ছিল সেদিন। এত কথা বাদ দে, ইথানকে এইসব বলিস না, বললে হয়তো ইথান খুব কষ্ট পাবে। তার চেয়ে এসব না জেনে ওরা দুজনে ভালো থাক। সুমন আর রানা যার যার বাড়ি চলে গেল। কয়েকদিন বাড়ি থেকে আবার চলে গেল ঢাকায়। এই কয়েকদিনে একবারও রানা আর সুমন কেউ আমাদের বাড়ি আসেনি। এদিকে আমি শুধু সময় গুনছি, কখন বাচ্চা হবে আর প্রাচীকে ডিভোর্স দেব। আমি যে তার আর ভার্জিনির মেয়ের সাথে থাকতে চাই না। কয়েক মাস পর প্রাচীর বাচ্চা হবে, তাকে আমি হাসপাতালে নিয়ে গেলাম। সেদিন ছেলে সন্তান হলো। ছেলে সন্তানের উপর আমার কোনো আগ্রহ নেই। প্রাচীর সামনে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার, প্রাচী সুস্থ হতে কয়দিন লাগবে? 15-16 দিন। আচ্ছা। প্রাচী অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। সে হয়তো ভাবছিল বাচ্চা হয়ে গেলে আমি আর ডিভোর্স দিব না। আমার সেই আগের কথাই যে আমি ভার্জিন না, তাকে আমি রাখবো না। প্রাচী সুস্থ হয়ে গেল। প্রাচীকে বাড়ি না নিয়ে চলে গেলাম কোর্টে। প্রাচীকে ডিভোর্স দিতেই হবে। বিচারক বলে এই বাচ্চার সকল খরচ ইথানকে দিতে হবে।
একথা শুনে আমি বলি, এই বাচ্চার বাপ না, অন্য কারো বাচ্চা। বিচারক জানতে চাইল, এটাই প্রাচীকে ডিভোর্স দেওয়ার কারণ কি না? আমি সেদিন বলেছিলাম আমার বউ সতী না, আর এই কারণে ডিভোর্স দিতে চাই। আমি এই বাচ্চা চাই না। বিচারক এবার প্রাচীর কাছে জানতে চাইল, ইথানের সাথে কি তুমি থাকতে চাও? প্রাচী বলে, আমি আর কি বলবো, আমি চাই দুজন আলাদা হয়ে যাই। দুজনের কথা শুনে বিচারক বলে, ইথানকে বাচ্চাকে ইথানের 1 লাখ টাকা দিতে হবে। প্রাচী যেহেতু নিজেই ডিভোর্স চায়, তাই প্রাচীকে কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বিচারকের মুখে জরিমানার কথা শুনে বললাম, এই সন্তান আমি মানি না, তাই টাকাও দিতে পারবো না। বিচারক প্রাচীর দিকে তাকিয়ে বলল, প্রাচী, তুমি কি টাকা চাও বাচ্চার জন্য? প্রাচী আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কিছু লাগবে না। বিচারক প্রাচী আর আমার ডিভোর্সের সকল কাগজ রেডি করে দিল। বিচারক আমার আর প্রাচীর কাছ থেকে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করিয়ে নিল। আমি আর প্রাচী ডিভোর্সের কাগজ স্বাক্ষর করে দিলাম। আমরা এখন আলাদা, কারো উপর কোনো অধিকার নেই। প্রাচী বাচ্চাকে কোলে নিয়ে কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছে, যদিও আমি তার পিছনে একটু দূরেই ছিলাম। প্রাচী যখন কোর্টের বাইরে আসলো, তখন কেউ একজন বলল, প্রাচী কেমন আছো? কণ্ঠটা শুনে পিছনে ফিরে প্রাচী অবাক। রাজীব, তুমি এখানে? একটা জমির ব্যাপারে কোর্টে আসছি। তোমার বউ কেমন আছে? রাজীব অপরাধ ভঙ্গিতে বলল, ভালো। তুমি বিয়ে করছো তো? কোলে দেখো না। তা উনি কে? আছে। আমি আজ যাই? প্রাচী মাথা নিচু করে পথ চলা শুরু করলো। রাজীব অবাক চোখে দেখছে প্রাচীর পথ চলা। রাজীব ভিতর যাওয়ার সময় ডাক দিলাম আমি, এই যে শুনেন। রাজীব দাঁড়ালো আর আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, আমাকে ডাক দিলেন যে? একটু কথা বলার ছিল, বলেন। আচ্ছা, একটু আগে যে মেয়েটার সাথে কথা বললেন তাকে চেনেন? ও আমার পুরাতন প্রেমিকা। আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? এখন থেকে প্রায় বছরখানেক আগে আমি আর প্রাচী প্রেম করতাম। আমাদের প্রেম চলাকালীন আমার পরিবার প্রাচীর বাবা মাকে বিয়ের কথা বলে। তখন প্রাচীর বাবা মা আমার কাছে বিয়ে দিতে রাজি হয়নি। আমি তখন প্রাচীকে পালিয়ে বিয়ে করার কথা বলি, কিন্তু প্রাচী রাজি হয়নি। পরে বাধ্য হয়ে বাবা মার পছন্দ মতো বিয়ে করে ফেলি। তা হঠাৎ প্রাচীর কথা জিজ্ঞাসা করলেন, প্রাচী কি আপনার পরিচিত? রাজীবের কথায় কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, না, এমনি। আচ্ছা, চলি, আমার আবার কাজ আছে, বলে রাজীব চলে গেল। রাজীব প্রাচীর পুরাতন প্রেমিকা, প্রাচীর কুমারত্ব কে নষ্ট করছে এইসব আর ভাবতে পারছি না। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। আজ থেকে অসতী কোনো মেয়ে থাকবে না আমার পাশে। অন্যদিকে প্রাচী কোর্ট থেকে বের হয়ে গেছে, বাবা মার কাছে ফিরে যায়নি। প্রাচী সোজা ট্রেনে করে চলে আসলো কিশোরগঞ্জ থেকে ঢাকাতে। প্রাচীর এক চাচাতো ভাই থাকে ঢাকায়, তাকে কল দিল স্টেশন থেকে নিয়ে যেতে। প্রাচী ঢাকায় পৌঁছে যাওয়ার পর তার চাচাতো ভাই নিয়ে গেল বাসায়। এদিকে আমি ঘুমানোর কিছুক্ষণ পর কল আসলো মোবাইলে, তাই ঘুম ভেঙে গেল। মোবাইলে হাত দিয়ে দেখি সুমন কল করেছে। কলটা রিসিভ করতে সুমন বলে, কিরে বন্ধু, খবর কি? ভালো, তোর? ভালো হয়েছে। ভাবি কি, বাচ্চার খবর কি হয়েছে? একটা পিক দে না ভাতিজার। সুমনের কথা শুনে নিচু কণ্ঠে বললাম, আমার কাছে নাই। নাই মানে? আমি প্রাচীকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। কেন? আমি সব কিছু খুলে বলতে শুরু করলাম সুমনের কাছে। আমার কথা শুনে সুমন বলল, মনে পড়ে তোর বিয়ের সপ্তাহখানেক আগে তুই আর আমি রাতে পাশের এলাকায় গিয়েছিলাম? মনে আছে। সেদিন তুই একটা মেয়েকে ধর্ষণ করেছিলি আর আমি তোকে ধর্ষণ করতে সাহায্য করেছিলাম, মনে পড়ে? সব মনে পড়ে। সেদিনের ধর্ষিতা মেয়েটা আর কেউ না, প্রাচী ভাবেই ছিল। সুমনের কথা শুনে আকাশ থেকে পড়লাম। সুমন আবার বলতে শুরু করলো, যেদিন আমি যখন তোর বাসায় গেলাম, ভাবিকে দেখে তো পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এই কারণে তোর বাড়ি থেকে চলে আসছিলাম। কিন্তু এখন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। সত্য কথাগুলো অনেক আগেই তোকে বলা উচিত ছিল। হয়তো আজ তোদের ডিভোর্স হতো না। সুমনের কথাগুলো শুনে লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম আর বললাম, এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিসনি? কি করব বল, সেদিন তো ভাবির গায়ে আমি হাত দিয়েও ছিলাম। ভাবির গায়ে আমি স্পর্শ করছি, এটা ভাবতে হয়তো তুই কষ্ট পেতে, তাই বলিনি। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আগে যদি এই কথাগুলো জানতাম, তাহলে হয়তো বিয়ের আগে করা পাপের প্রায়শ্চিত্ত করতে পারতাম। যে করে হোক প্রাচীকে সত্যটা বলে আবার বিয়ে করতে হবে। প্রাচীর কাছে ক্ষমা চাইতে হবে। এসব ভাবতে ভাবতে কাপড় পরে চললাম প্রাচীর বাসায়। সেখানে প্রাচীর বাড়ির পরিবার থাকে। ইস, কেন যে সুমন 2 দিন আগে কথা বলল না! আমার সব ভাবনায় ছেদ ঘটিয়ে সীমা কল দিল। সীমা আমার কলেজ লাইফের একমাত্র মেয়ে ফ্রেন্ড। কল রিসিভ করতে সীমা বলে, ইথান, ভুলে গেলি নাকি? আর শুনলাম প্রাচী ভাবির সাথে নাকি তোর ডিভোর্স হয়েছে। সীমার কথা কিছুটা অবাক হলাম। ডিভোর্সের কথা জানলো কি করে? যা শুনলাম সব সত্যি। এবার প্রাচীকে আবার বিয়ে করব। কি এমন হলো যে সকালে ডিভোর্স দিয়ে বিকেলে আবার বিয়ে করতে হবে? এ কথা বলা যাবে না। আচ্ছা থাক, বলতে হবে না। আমি আর কথা বাড়াইনি, কল কেটে দিয়ে প্রাচীর খোঁজে প্রায় ঘণ্টাখানেক
পর চলে আসলাম প্রাচীর বাবার বাসায়। প্রাচীর মা আমাকে একা দেখে অবাক। প্রাচীকেও জানতে চাইলো। আমি নিজেও অবাক হলাম তাদের কথা শুনে। আমি বললাম, সকালে প্রাচী ডিভোর্স হওয়ার পর প্রাচী এখানে আসেনি? প্রাচীর মা অবাক। প্রাচী নাকি আসেনি? একথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রাচী কোথায় যেতে পারে? সবাই প্রাচীকে এখানে সেখানে কল দিয়ে খুঁজতে শুরু করলো। অন্যদিকে প্রাচীর দূর সম্পর্কে চাচাতো ভাই প্রাচীকে নিয়ে তার বাসায় রাখলো। প্রাচীর চাচাতো ভাই প্রাচীকে কাজ দিবে বলে তার কোথাও যেতে দেয়নি। কয়েকদিন পর প্রাচীর চাচাতো ভাই প্রাচীকে বলে, প্রাচী, তোর কোলে এই ছেলে থাকলে কোনো কাজ করতে পারবি না। ছেলেকে আগে কোথাও রাখার জায়গা করতে হবে। প্রাচী এমন কথা শুনে বিচলিত হয়ে গেল। এতটুকু বাচ্চা কোথায় রাখবো? এতিমখানায় দিয়ে দিলে তারাই দায়িত্ব নেবে। যদি কিছু হয়ে যায়? আমার পরিচিত একজন আছে, কিছু হবে না। আর তুই চাইলে প্রতি শুক্রবার নিয়ে আসতে পারবে। আচ্ছা, তুমি রাখার ব্যবস্থা করো। কয়েকদিন পর বাচ্চাটা একটা এতিমখানায় দিয়ে আসলো প্রাচী আর প্রাচীর চাচাতো ভাই। প্রাচীর বাচ্চা রেখে আসতে খুব কষ্ট হচ্ছিল, তবু জীবিকার জন্য রেখে আসতে হলো। প্রাচী বাচ্চাটাকে এতিমখানায় রেখে অনেক কষ্টে থাকতে শুরু করে। এদিকে আমি আর প্রাচীর পরিবার অনেক খোঁজাখুঁজি করে প্রাচীকে কোথাও পেলাম না। একদিন সীমা আসলো আমাদের বাসায়। আমাকে অনেক বুঝাই নতুন বিয়ে করতে। সীমা দেখতে অনেক খারাপ না, তাই হয়তো মা সীমাকে পছন্দ করে ফেলে। মা সীমাকে বিয়ে করতে বলে, কিন্তু আমি না করে দেই। মা তারপর সীমার পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক হইল। শেষমেশ বাধ্য হয়ে সীমাকে বিয়ে করি। বাসর রাতে সীমা বলে, আমি সেই কলেজ থেকে তোমায় পছন্দ করি। আমার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার একটাই চিন্তা, প্রাচীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সীমা আর আমি ভালোই আছি, জীবনও ভালো চলছে। অন্যদিকে প্রাচী তার চাচাতো ভাইকে কাজের কথা বলে নিয়ে গেল একটা লোকের কাছে আর বলল, এই নেন যার কথা বলেছিলাম। লোকটা প্রাচীকে পা থেকে মাথা পর্যন্ত দেখে ফেলে। এই নাও টাকা, গুনে দেখো। প্রাচী ওদের কথা শুনে অবাক কণ্ঠে বললে, কিসের টাকা? কিছু না, পুরো 1 লাখ টাকা আছে গোলাম সাহেব। প্রাচীর চাচাতো ভাই চলে গেল টাকা নিয়ে। প্রাচী জানতে চাইল কোনো টাকা নিচ্ছে, কিন্তু কিছু না বলে প্রাচী চাচাতো ভাই চলে গেল। যখন প্রাচী আসতে চাইলো তখনই লোকটা জোর করে ধরে প্রাচীকে একটা রুমে আটকে দেয়। প্রাচী বুঝতে আর বাকি রইল না যে তাকে বিক্রি করছে। প্রাচী একটা রুমে আটকে রাখে। রাতে প্রাচীর রুমে ওই লোকটা আসলো। কে আপনি? আমাকে ছেড়ে দেন। প্রাচীর কথা শুনে লোকটা বলে, আজ সারা রাতের জন্য তুমি আমার কি? লোকটা প্রাচীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করলো। সারা রাত লোকটা বাধ্য করে প্রাচীকে শারীরিক সম্পর্ক করতে। সকাল হতে লোকটা চলে গেল, কিন্তু প্রাচী ওই রুমে বন্দি। প্রাচীর রুমে সকল কিছু আছে। প্রাচীকে সময় মতো খাবার দিল, সারাদিন বিরতি দিল। রাতে হয়তো আবার কোনো জানোয়ার আসবে। সন্ধ্যা হতে প্রাচী বুঝতে পারে দরজায় কেউ আসতে। প্রাচী আর বুঝতে বাকি নেই, আজ সারা রাত নতুন কেউ ভোগ করবে এই শরীরটা। ভিতরে একটা লোক ঢুকলো। প্রাচী লোকটাকে দেখে থমকে গেল। লোকটা প্রাচীকে বলল, শেষ পর্যন্ত পতিতা? রাজীবের মুখে এমন কথা শুনে প্রাচী মাথা নিচু করে রইল। প্রাচীর কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। এখানে তো ভাগ্য টেনে এনেছে। প্রাচীর নীরবতা থেকে রাজীব বলে, এখানে কি করে আসলে? যেদিন কোর্টে দেখা হয়েছিল সেদিন আমার ডিভোর্স হয়ে গেছিল। তারপর এই শহরে এসেছিলাম এক মুঠো ছাই আগলে বাঁচতে, কিন্তু ভাগ্য এখানে বিক্রি করে দিল। রাজীব প্রাচীর কথা শুনে বিছানায় প্রাচীর কাছে গিয়ে বসলো আর বলল, চলো শুরু করি। পুরাতন সেই জিনিস আবার কখনো ফিরে পাবো ভাবতেই পারছি না। এই তোমার আসল রূপ? তুমি না আমাকে ভালোবাসতে? সারা রাতের জন্য টাকা নিয়েছি, টাকা উসুল না করে ছেড়ে দিব না। প্রাচী অসহায় চোখে তাকিয়ে আছে রাজীবের দিকে। রাজীব কোনো দিক না ভেবে প্রাচীকে বিছানায় শুয়ে দিল। প্রাচীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করলো। সকাল হতে প্রাচীর নিতর দেহ ফেলে চলে গেল। প্রাচীর শরীরে যেন কোনো শক্তি নেই। এভাবেই চলছে প্রাচীর পতিতালয়ের জীবন। এদিকে আমার আর সীমার জীবন ভালোই কাটছে। এখনও আমি প্রায় খুঁজে বেড়াই প্রাচীকে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। কয়েক মাস পর সীমার বাচ্চা হবে। মা, ছোট বোন, সীমার পরিবার সবাই অনেক খুশি। আমি প্রাচীকে প্রায় ভুলেই গেছি। এখন আর প্রাচীকে খুঁজতে যাই না। আমার জীবন ভালোই চলছে। চাকুরি আর পরিবার এজন্য এক সুখের রাজ্য। হঠাৎ একদিন সুমন কল দিল। ইথান, কেমন আছিস? ভালো, তুই? আমি মনে হয় আর বাঁচবো না। সুমনের কথা শুনে অবাক হয়ে গেলাম। কি যাতা বলছিস? কেন? কি হয়েছে? আমার শরীরে এইচআইভি ধরা পড়েছে, ডাক্তার বলছে আর 1 মাস বাঁচবো। এই কথা বলে সুমন কেঁদে দিল। সুমন কাঁদো কণ্ঠে বলতে লাগলো, আমার পাপের শাস্তি মনে হয় পেয়ে গেছি। এখানে যে একটা পতিতালয়ে যেতাম, কয়েক মাস আগে ডাক্তার বলেছে ওই পতিতালয়ে কয়েকজন নারী নাকি এইডস আক্রান্ত। আমি আমি শেষ বন্ধু, আমাকে ক্ষমা করে দিস। আর প্রাচী ভাবিকে যদি কখনো খুঁজে পাস তাহলে বলিস আমাকে ক্ষমা করে দিতে। সুমন কলটা কেটে দিল। আমি নিজেও কান্না করতেছি। প্রিয় বন্ধু আজ মরণের পথে। কয়েকদিন পর সুমন মারা গেল। তাদের পরিবার যেন সমুদ্রে ভাসছে। সুমনকে মাটি দেওয়া হলো পারিবারিক কবরস্থানে। অন্যদিকে প্রাচীর জীবনবন্দি 4 দেওয়ালে। প্রাচী পতিতালয় থেকে বের হতে চাইলে তারা বলে 1 লক্ষ টাকা দিলে কেউ কিনে নিলে মুক্তি পাবে।
প্রাচী আল্লাহর কাছে শুধু বলে, আল্লাহ যে করে হোক এই জাহান্নাম থেকে রক্ষা করো। দিনরাত একটাই চাওয়া, এখান থেকে মুক্তি। প্রাচীর ছেলের কাছে খুব ইচ্ছে করে, কিন্তু প্রতিলাকে বের হতে পারে না। হঠাৎ একদিন রাতে মদ খেয়ে হেলে দুলে একজন লোক প্রাচীর রুমে ঢুকলো। প্রাচী দেখে ভয় পাচ্ছে, একটা মাতাল লোক তার সাথে আজকে। লোকটা প্রাচীর দিকে অদ্ভুত নজরে তাকিয়ে বলল, এই মেয়ে, এখানে কি করস? আমার কাছে আয়, তোকে আদর করব। প্রাচী ভয় পেয়ে আমতা আমতা করে বলল, না মানে আমার কাছে এসে বস, আমাকে ভয় পাওয়ার কিছু নাই। প্রাচী ভয়ে ভয়ে লোকটার কাছে এগিয়ে গেল। প্রাচী খেয়াল করে দেখে তার সাথে কিছু করতে চাওয়ার কোনো আগ্রহ নেই লোকটার। প্রাচী লোকটার কাছে যেতেই বলল, এখানে বসো। প্রাচী ভয়কে জয় করে লোকটার পাশে বসলো। লোকটা প্রাচীকে ভালো করে দেখে বলল, দেখতে তো ভালোই, এমন কাজ কেন করো? প্রাচী চুপ করে আছে দেখে লোকটা প্রাচীর কাছে আবার জানতে চাইল। প্রাচী তখন তার জীবনের সকল কিছু লোকটার কাছে বলল। সবশেষে প্রাচী লোকটার কাছে জানতে চাইল সে পতিতালয়ে কেন আসে। লোকটা বলতে শুরু করলো, বিয়ে করেছিলাম কয়েক বছর আগে। বিয়ের পর আমাদের জীবন ভালোই চলছিল। বিয়ের 2 বছর পর আমার একটা মেয়ে হয়। আমার বউটা আমাকে আর আমার মেয়েকে রেখে চলে যায় প্রেমিকের সাথে। আমার টাকা পয়সার অভাব ছিল না, বউকে অনেক ভালোবাসতাম। তারপর সে পালিয়ে গেল টাকা পয়সা নিয়ে, আলা নিয়ে প্রেমিকের সাথে। এখন বাচ্চাটা নিজেই কষ্ট করে লালন পালন করে। প্রাচী দেখলো লোকটা এইসব বলতে বলতে কেঁদে দিচ্ছে। প্রাচী নিদেও কাঁদছে, কারণ কেউ ভালোবাসা পায় না, আবার কেউ পেয়েও হারায়। সব যে সময়ের পরিণতি। লোকটা নিজেকে শান্ত করে বলল, আচ্ছা, আমি যদি এখান থেকে তোমাকে মুক্ত করি তাহলে কি আমার বাসায় যাবে? প্রাচী লোকটার কথা শুনে অবাক হইল। হ্যাঁ, যাব। তোমাকে একটা শর্তে নিয়ে যেতে পারি। প্রাচী কিছু কিছু না বলে, পতিতালয় জাহান্নাম থেকে তো মুক্তি পেবে, আমি সব শর্তে রাজি। লোকটা প্রাচীকে নিয়ে পতিতালয় থেকে মুক্তি করে নিয়ে গেল বাসায়। প্রাচী বাসার চারিদিক ঘুরে দেখতে লাগলো। তখন লোকটা বলল, আমার সত্য শুনবে? বলো। আমার নাম মারুফ, এই যে বিশাল বাড়িটা দেখছো, এটা আমার বাড়ি। আমার বাপ মেয়ে থাকে, আর দুনিয়াতে কেউ নেই। এখানে কাজ করতে হবে, তাই তো? কাজ করতে হবে না, শুধু আমার মেয়েটাকে দেখে শুনে রাখতে হবে। প্রাচী লোকটার কথা শুনে মাথা নিচু করে বলল, আমার ছেলেকে নিয়ে আসতে পারবো? চলো, এখনই নিয়ে আসবো। প্রাচী আর মারুফ গেল এতিমখানায়। ওখানে গিয়ে শুনে প্রাচীর ছেলে কয়েক মাস আগেই মারা গেছে। প্রাচী কান্না করতে করতে মারুফের বাসায় এলো। এখন মারুফ সময় কেটে যায় মারুফের ছোট মেয়েটাকে দেখভাল করতে। একদিন প্রাচী মারুফের মেয়েকে খাবার খাওয়াচ্ছে, তখন বাড়ির দারোয়ান এসে বলল, প্রাচী আপা, একজন লোক আসছে আপনার কাছে। আমার কাছে? আমার কাছে তো কারো আসার কথা না। কি যে কথা বলেন! আচ্ছা, যাও, ভালো মতো জেনে ভিতরে নিয়ে এসো। দারোয়ান বাড়ি থেকে বের হয়ে গেটে আসলো। এই যে সাহেব, আসেন, তার আগে এখানে দাঁড়ান, আপনাকে চেক করতে হবে। দারোয়ান চেক করে নিয়ে আসলো বাড়ির ভিতরে। প্রাচী মেয়েকে তখন খাবার দেওয়া হচ্ছে। প্রাচী উল্টো দিকে রুমের দরজায় দারোয়ানে নিয়ে আসলো, যার কারণে প্রাচী চেহারা না দেখে লোকটাকে বলল, আপু, অনেক দিন ধরে চাকরি খুঁজছি। মারুফ স্যারের কোম্পানিতে একটা চাকরি নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি। আপনি যদি স্যারকে একটা চাকরি নিতে দিতেন, অনেক উপকার হতো। প্রাচী লোকটা সুতাগুন বলে, আমি চাকরি দেওয়াকে, আমি এখানে মেয়েটার দেখভাল করি। তবু আপনি যদি একটু বলে দিতেন। প্রাচী আর মেয়েটাকে খাওয়ানো বাদ দিয়ে পিছনে ঘুরে তাকালো, আর লোকটাকে দেখে অবাক কণ্ঠে বলল, তুমি এখানে? এখানেও কি পতিতার কাজ করো? রাজীবের মুখে কথা শুনে প্রাচী রাগান্বিত কণ্ঠে বলল, রহিম মিয়া, কি দেখো? ওকে এক্ষুনি মেরে বের করে দাও। দিচ্ছি আপা, বলেই রহিম রাজীবের কলার ধরে ধাক্কা দিল। রাজীব কোনো রকম দারোয়ানের হাত থেকে ছুটে দৌড়ে প্রাচীর পায়ের কাছে এসে পড়ল। কাঁদো কণ্ঠে রাজীব বলতে শুরু করলো, আমার চাকরি খুব দরকার, আমার ব্যবসায় অনেক লস পেয়ে পথের ভিখারি। প্রাচী, একটু তুমি একটু বললেই চাকরিটা হয়ে যাবে, আমার পরিবার সবাই খুব কষ্টে আছে। রাজীবের কথা শুনে প্রাচীর কোনো দয়ামায়া হয়নি। রহিম মিয়া, তোমার চাকরি কি হারাতে চাও নাকি? প্রাচীর মুখের কথা শুনে রহিম মিয়া রাজীবকে ধরে বাড়ির বাইরে নিয়ে গেল। রাজীব তারপরেও বাড়ির ভিতরে যেতে চাইল। তখন রহিম মিয়া আর কোনো পথ না পেয়ে রাজীবকে হাতের বন্দুকটা দিয়ে কয়েকটা লাগিয়ে দিল। রাজীবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল রহিম মিয়া। রাজীব বাড়ি থেকে বের হয়ে হাঁটছে চাকরি খুঁজে। প্রাচী মেয়েটাকে খাইয়ে শুয়ে শুয়ে ভাবছে, মানুষ ভাগ্যের পরিণতি বোঝা বড় দায়। এদিকে কয়েক মাস যেতেই সীমার বাচ্চা হওয়ার সময় হলো। আমিও সীমাকে নিয়ে চিন্তিত। একদিন সীমাকে নিয়ে দ্রুত চলে গেলাম হাসপাতালে। ডাক্তার সীমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল আর অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিল। সীমার বাচ্চা হওয়ার সব কিছু দেখছে ডাক্তার জান্নাত। সীমা অপারেশন থিয়েটারে আছে প্রায় 1 ঘন্টা ধরে, এখনও অপারেশন হয়নি। হঠাৎ ডাক্তার জান্নাত হতাশ নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। আমি এগিয়ে যেতেই, ইথান সাহেব, একটা দুঃসংবাদ আছে। ডাক্তার জান্নাতের কথা শুনে বুকের ভিতর প্রাণ পাখিটা ছটপট করতে শুরু করলো। কি দুঃসংবাদ? আপনার ছেলে সন্তান হয়েছে, আর আপনার স্ত্রীর জরায়ুর পাশে টিউমার ধরা পড়েছে। এক্ষুনি অপারেশন করে বাদ দিতে হবে, আর যদি এখন অপারেশন না করে হয় তাহলে রক্তক্ষরণে আপনার স্ত্রী মারা যাবে।
ডাক্তার জান্নাতের কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কান্না করতে করতে ডাক্তার জান্নাতকে বললাম, যে করে হোক আমার স্ত্রীকে বাঁচান। ঠিক আছে, আপনি আমার কাছে আসুন, কিছু কাগজে সিগনেচার করতে হবে। ডাক্তার জান্নাতের সাথে গিয়ে কাগজে সিগনেচার করে দিলাম। সীমার অপারেশন শুরু হলো। কিছুক্ষণ পর নার্স বের হয়ে রক্তের জন্য ছোটাছুটি করতে লাগলো। সীমার জন্য A+ রক্ত ইমার্জেন্সি দরকার, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। আমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম রক্তের খোঁজে। অনেক খোঁজ করে এক ব্যাগ রক্ত নিয়ে ফিরে আসলাম। অপারেশন থিয়েটারের সামনে দুঃখের ছায়া। আমি এগিয়ে যেতে মা জানায়, অপারেশন করার সময় সীমা রক্ত স্বল্পতায় মারা গেছেন। কথাটা শুনে হাঁটু ভেঙে বসে পড়লাম। মুহূর্তে চোখ ঝাপসা হয়ে গেল। একজন নার্স এসে আমার ছেলেকে আমার কোলে দিয়ে বলল, ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করেই যেতে লাগলাম। মা আর ছোট বোন অনেক বোঝানোর চেষ্টা করতে লাগলো। অন্যদিকে মা একদিন মারুফের বাসায় ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কিছুক্ষণ পরে মারুফ বাসায় হাসপাতাল থেকে কল আসে। প্রাচী কলটা রিসিভ করে জানতে পারে মারুফ আর বেঁচে নেই। প্রায় 2 ঘন্টা পর মারুফের লাশ বাড়িতে আনা হলো। প্রাচী ভেবেই চলছে তার জীবন ভালো কোনো সময় দীর্ঘস্থায়ী হয় না। মারুফের ছোট ভাই আর মা চলে আসলো অন্য শহর থেকে। প্রাচী জানতো না মারুফের মা বাহি আছে। মারুফকে মাটি দেওয়া হলো পারিবারিক কবরস্থানে। পরে দিন প্রাচী মারুফের মেয়েটাকে নাস্তা খাওয়াচ্ছে। তখন মারুফের মা এসে বলল, এই বাড়িতে কি বসে বসে খাওয়ার জায়গা? প্রাচী কোনো উত্তর না দিয়ে মেয়েটাকে রুমে রেখে তাদের সামনে এসলো। তখন মারুফের মা আবার বলে, এই বাড়িতে তুমি থাকার কে? এখন বাড়ি ছেড়ে চলে যাও। প্রাচী কিছু বলতে যাবে, তার আগে মারুফের ভাই এসে প্রাচীকে মারতে শুরু করলো। প্রাচীর চিৎকার শুনে মারুফের মেয়েটা এসে প্রাচীকে জড়িয়ে ধরলো। মারুফের মেয়েটাকে রেখে প্রাচী চলে যেতে বলে মারুফের মা। প্রাচীর নামে যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল মারুফের, সেটা কাগজ নিয়ে প্রাচী বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রাচী বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল ব্যাংকে। প্রাচীর কিছু জানা নেই, জেনেই অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে চলে গেল একটা বস্তিতে। প্রাচী বস্তির একটা ছোট ঘর ভাড়া নিল। প্রয়োজনীয় সব জিনিস আনার আগেই টাকা শেষ। প্রাচীর মনে পড়লো অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা হলো না। পরের দিন প্রাচী একটা চেক লিখে নিল 20,000 টাকার। ব্যাংকে গিয়ে টাকাও পেয়ে গেল। প্রাচী টাকা হাতে পেয়ে ম্যানেজারকে বলল, এই অ্যাকাউন্টে কত টাকা আছে? ম্যানেজারের কথা শুনে প্রাচী বিশ্বাস করতে পারছে না। মারুফ গত 1 বছরে তার নামে 50 লাখ টাকা রাখছে। প্রাচীর হাতে আলাদিনের প্রদীপ পাওয়ার মতো অবস্থা। প্রাচী ঘরে ফিরে বসে ভাবতে লাগলো কি করে নিজের পায়ে দাঁড়ানো যায়। এদিকে সীমার মৃত্যুর কয়েকদিন পর আমার ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার ছেলেটাকে ভালো করে পরীক্ষা করালো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বলল, ইথান সাহেব, আপনার ছেলেটার রক্তে একটা রোগ ধরা পড়েছে। কী রোগ? আপনার ছেলের ব্লাড ক্যান্সার। কথাটা শোনা মাত্রই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভালো হবে না? আমার এক বন্ধু ডাক্তার রিয়াজের কাছে যান, ঠিকানা দিয়ে দিচ্ছি। ঠিকানা নিয়ে পরের দিন ডাক্তার রিয়াজের কাছে গেলাম। ডাক্তার রিয়াজ কয়েকদিন চিকিৎসা করার পর হঠাৎ ছেলেটা মারা গেল। আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে। এ কোন পাপের শাস্তি ভোগ করছে? এটা কি প্রাচীর সাথে করা অন্যায়ের কর্মফল? প্রাচী কেমন আছে এখন? প্রাচীকে আমার কথা মনে পড়ে? আমি যদি সেদিন ভার্জিন না খুঁজতাম তাহলে হয়তো এখন জীবনটা অনেক রঙিন থাকতো। এখন আমি বড় একা। প্রাচীর কথা খুব মনে পড়ে। প্রাচীর সাথে করা খারাপ ব্যবহারের কথাগুলো মনটাকে কুড়ে খায়। এখন প্রাচী প্রায় খুঁজি, কিন্তু ভাগ্য প্রাচীর সন্ধান দেয় না। অন্যদিকে প্রাচী অনেক ভেবে চিনতে সেই টাকা দিয়ে একটা ছোট্ট গার্মেন্ট দিল। তাতে কয়েকটা মেশিন লোক নিয়ে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর ব্যবসায় অনেক লাভবান হতে শুরু করে। প্রাচী লাভের টাকা গার্মেন্টস বড় হতে থাকে। ধীরে ধীরে প্রাচীর বাড়ি গাড়ি সব হতে লাগলো। এদিকে আমার হঠাৎ করে চাকরি চলে যায়। আমার কাছে তেমন জমানো টাকা ছিল না। তাই ঘরে অভাব অনটন দেখা দেয়। চাকরির জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হলাম। বাধ্য হয়ে ঢাকা শহরে চলে আসি। একটা মেস বাড়িতে অনেক কষ্টে থাকার ঠাঁই করলাম। প্রতিদিন চাকরি খুঁজতে বেরিয়ে যেতাম, কিন্তু কোথাও চাকরি হতো না। বুঝতে পারলাম চাকরি পেতে নয়তো বাবার টাকা, নয়তো বাবা চাচার ক্ষমতা থাকা বাধ্যতামূলক। এখানে সার্টিফিকেটের কোনো বিষয় নেই। একটা কোম্পানিতে ম্যানেজার পদে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ রুমে ঢুকে সামনে যাকে দেখতে পেলাম সে আর কেউ না, প্রাচী। অবাক নয়নে প্রাচীর দিকে তাকিয়ে রইলাম। নিজের চোখের দেখাকে বিশ্বাস করতে পারছি না। প্রাচীকে দেখে খুশি হব নাকি প্রাচীর অবস্থান দেখে অবাক হব, কিছুই মাথায় ঢুকছে না। আমি অবাক হয়ে বললাম, প্রাচী তুমি এখানে? ফাইলে দেখা দাও দিয়ে প্রাচী আমার দিকে ফিরে তাকালো। অবাক চোখে কিছু তাকিয়ে বলল, এটা অফিস, এটা কারো বাসা বাড়ি না। আশা করি আপনি আমার কথার মানে বুঝতে পেরেছেন। প্রাচীর কথা শুনে কিছুটা কষ্ট পেলাম। মুচকি এসে বললাম, সরি ম্যাম। হুম, এবার ঠিক আছে। আপনি কি চাকরির জন্য এসেছেন? জি, আমার কাছে একটা চাকরি খুব দরকার। দেখি আপনার সিভি। প্রাচী আমার সিভি কিছুক্ষণ দেখে বলে, আপনি এখন আসতে পারেন।
আপনাকে কল দিয়ে জানিয়ে দেওয়া হবে চাকরিটা হবে কিনা। প্রাচীর কথা শুনে মুচকি এসে চলে আসতে যাব, কিন্তু নিজের বিবেক বাধা হয়ে দাঁড়ালো। প্রাচীর দিকে করুণ নয়নে তাকিয়ে বললাম, আমার ছেলেটা কেমন আছে? প্রাচী আমার দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, ও আপনার ছেলে ছিল না, ও আমার নিজের ছেলে। বিয়ের আগে সেই রাতে, সেই কলঙ্কিত রাতে তোমার জীবনে যে এসেছিল সে আর কেউ না, আমি। আমি সেদিন তোমাকে কলঙ্কিত করেছিলাম। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। আমার কথা শুনে প্রাচী চেয়ার থেকে উঠে এসে ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, শুধু তোমার জন্য আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। গালে হাত দিয়ে প্রাচীর কেবিন থেকে বেরিয়ে আসতে যাবো, তখন প্রাচী আবার বলে, আমার ছেলেটা মারা গেছে, ওর মৃত্যুর জন্য তুমিই দায়ী। প্রাচীর কথা শুনে চোখটা ঝাপসা হয়ে গেল। নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে। চোখের পানি মুছে প্রাচীকে বললাম, আমি জানি ক্ষমা চাইলে এখন আর আগের মতো কিছুই ঠিক হবে না। তবুও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, যদি পারো এই অমানুষটাকে ক্ষমা করে দিও। বলেই প্রাচীর কেবিন থেকে বেরিয়ে আসলাম। আমি জানি প্রাচীর এখানে আমার মতো কোনো অমানুষের চাকরি হবে না। বিকালে বসে আছি, এমন সময় একটা কল আসে। কলটা রিসিভ করে জানতে পারলাম প্রাচীর ওখানে আমার চাকরিটা হয়ে গেছে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, প্রাচী তার চোখের সামনে থেকে চলে যেতে বলেছিল, তবে প্রাচী কেন আমাকে চাকরিটা দিল। কয়েকদিন পর প্রাচী অফিসে জয়েন করলাম। অফিসের কাজ ছাড়া প্রাচীর সাথে তেমন কথা বলে না। আমি কথা বলতে চাইলেও তেমন গুরুত্ব দেয় না। প্রাচীর এমন ব্যবহার আমাকে অনেক মনে করিয়ে দিচ্ছিল প্রাচীকে করা আমার অবহেলা আর অপমানের কথা। একদিন অফিসে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, এমন সময় প্রাচী এসে বলে, এটা অফিস, সিগারেট খাওয়ার জায়গা না। সরি ম্যাম। তা সিগারেট কেন খান? আপনার স্ত্রী বুঝি খুব চাপে রেখেছে নাকি? স্ত্রী নাই। কেন, বিয়ে করেনি? করেছিলাম, সে মারা গেছে 6 মাস আগে। ও আচ্ছা, আমি আপনার কাজে যান, আর সিগারেট বেশি খাবেন না, বলেই প্রাচী চলে গেল। আমার সাথে প্রাচীর অপরিচিত ব্যবহার হওয়ারই কথা। প্রাচী এখন কোম্পানির মালিক আর আমি তার কর্মচারী। মাঝে মাঝে প্রাচীর দিকে দূর থেকে তাকিয়ে আর প্রাচীর সাথে করা অবহেলার কথা মনে করে। নিয়তির বিধান বোঝা বড় কঠিন। কার জীবন কখন পরিবর্তন হবে করে দিবে কেউ বোঝা বড় দায়। অফিস থেকে বের হয়ে রাস্তা পার করছিলাম, এমন সময় একটা গাড়ি এসে ধাক্কা মারে। আমি রাস্তার পাশেই পড়ে গেলাম। চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, কিছু মানুষ হইচই কানে আসছিল, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে প্রাচীকে বসে থাকতে দেখে অবাক হলাম। আমি উঠতে বসতে দেবো, তখন প্রাচী বলে, আরে আরে, কি করছো? বলে প্রাচী আবার আমাকে শুয়ে দিল। আমি শুয়ে প্রাচীকে অপলক দেখতে লাগলাম। প্রাচীর চোখ দুটো লাল হয়েছে। নীরবতা ভেঙে আমি বললাম, আমি এখানে কি করে আসলাম? তুমি কি করে আসবে? তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর একটু হলে তো মরেই যেতে। তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমার মরে যাওয়া উচিত। মৃত্যুর কথা শুনে প্রাচী আমার মুখ চেপে ধরল আর বলল, মরার কথা আর কখনো বলবে না। আমার সাথে যা হয়েছে এটা আমার ভাগ্য। ভাগ্য আমাদের সাথে এক আজব খেলা খেলেছে, এতে তোমার কোনো দোষ নেই। প্রাচীর কথা শুনে বুঝতে পারলাম আমার জন্য একটু হলেও তার মায়া হয়। দুজনে চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে প্রাচী বলল, আচ্ছা, আমি যদি তোমার কাছে ফিরে যেতে চাই তবে কি আমায় গ্রহণ করবে? আমি কিছুক্ষণ চুপ করে বললাম, না, কারণ আমি তোমার যোগ্য না। প্রাচী আমার কথা শুনে মায়াবী চোখে তাকিয়ে বলল, চলো না, দুজনে আবার নতুন করে জীবনটা শুরু করি। সেদিন প্রাচীর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছিলাম। হাসপাতালে আমি 2 দিন ছিলাম। এই 2 দিন প্রাচীর সাথে অনেক পুরাতন কথা শেয়ার করছিলাম। আমার আর সীমার বিয়ে, বাচ্চা, ব্লাড ক্যান্সার, আর আমার বন্ধু সুমনের অকাল মৃত্যু, সব কিছু প্রাচীর কাছে বলেছিলাম। প্রাচী তার পতিতালাতে শুরু করে সব কিছু আমার সাথে শেয়ার করলো। আমি আর প্রাচী আজ দেশের বাইরে উদ্দেশ্য দিলাম। ঢাকা থেকে কিষানগঞ্জের যাত্রাপথে দুজনেই চিন্তা বাড়ালাম। বাড়ি গিয়ে 2 পরিবারকে একত্রে করে দুজনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।